হঠাৎ করেই তার ঘুমটা ভেঙে গেল পুরোপুরি। ঘড়িতে তখন রাত 4টে। ঠিক যে সময়টায় তার বাবা তাকে দুধ দোয়ানোর কাজে সাহায্য করার জন্য ডাকতেন। অদ্ভুত ব্যাপার, যৌবনের সেই অভ্যাসগুলো আজও তাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে। 50 বছর আগের কথা। বাবা মারা গেছেনও প্রায় 30 বছর হলো, অথচ আজও তার ঘুম ঠিক 4টেতেই ভেঙে যায়। প্রতিদিন তিনি পাশ ফিরে আবার ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু আজ বড়দিন, তাই তিনি আর ঘুমানোর চেষ্টা করলেন না। আজ কেন নিজেকে এত সজাগ মনে হচ্ছে? তিনি সময়ের স্রোতে অতীতে ফিরে গেলেন, যা আজকাল তিনি খুব সহজেই পারেন। তখন তার বয়স 15। বাবার খামারে থাকতেন। তিনি তার বাবাকে খুব ভালোবাসতেন, কিন্তু এই ভালোবাসার গভীরতা তিনি ততদিন বুঝতে পারেননি যতদিন না বড়দিনের কয়েকদিন আগে তিনি তার বাবা মায়ের কথোপকথন আড়ি পেতে শুনেছিলেন। মেরি, সকালে রবকে ডাকতে আমার খুব কষ্ট হয়। ছেলেটা বড় হচ্ছে, ওর এখন ঘুম দরকার। আমি যখন ওকে ডাকতে ঘরে যাই, ওর অঘোর ঘুম দেখলে মায়া লাগে। ইস, আমি যদি একাই সব সামলাতে পারতাম। কিন্তু অ্যাডাম, তুমি তো একা পারবে না। তার মায়ের কণ্ঠ ছিল বেশ কড়া। তাছাড়া ও তো আর বাচ্চা নেই, এখন থেকেই ওর দায়িত্ব নেওয়া শেখা উচিত। হ্যাঁ, কিন্তু বাবা ধীর স্বরে বললেন, তবুও ওকে ডাকতে আমার বড্ড খারাপ লাগে। বাবার এই কথাগুলো শোনার পর রবের ভেতরটা যেন কেঁপে উঠল। তার মনে হলো বাবা তাকে ভালোবাসেন। রক্তের সম্পর্কের টানকে আগে সে খুব স্বাভাবিক মনে করত। আগে কখনো এভাবে ভেবে দেখেনি সে। তার বাবা বা মা কেউই সন্তানদের প্রতি ভালোবাসার কথা মুখে বলতেন না। খামারের হাড় ভাঙা খাটুনির মাঝে এসব কথা বলার সময় কোথায়? বাবা তাকে ভালোবাসেন, এই সত্যিটা জানার পর থেকে সকালে উঠতে রবের আর কোনো আলস্য রইল না। এরপর থেকে বাবা ডাকা মাত্রই সে ঘুমের ঘোরে টলতে টলতে উঠে পড়ত। চোখ বন্ধ করেই পোশাক পরে নিত, তবুও সে উঠত। 15 বছর বয়সে সেই বড়দিনের আগের রাতে সে বিছানায় শুয়ে পরের দিনের কথা ভাবছিল। তারা গরিব, তাই বড়দিনের আনন্দ বলতে নিজেদের খামারে বড় করা একটা টার্কি পাখি আর মায়ের হাতে বানানো পিঠে। তার বোনেরা সেলাই করে উপহার বানাতো, আর বাবা মা তাকে প্রয়োজনীয় কিছু কিনে দিতেন, যেমন একটা গরম জ্যাকেট বা কোনো বই। রবও নিজের জমানো পয়সা দিয়ে সবার জন্য কিছু না কিছু কিনত। সেবার রবের খুব ইচ্ছে হলো বাবার জন্য ভালো কিছু করার। বরাবরের মতো সে সস্তার দোকান থেকে একটা টাই কিনেছিল, কিন্তু বড়দিনের আগের রাতে শুয়ে শুয়ে সেই উপহারটা তার খুব নগণ্য মনে হতে লাগলো। সে চিলেকোঠার জানলা দিয়ে বাইরের উজ্জ্বল তারাগুলোর দিকে তাকালো। ছোটবেলায় সে বাবাকে একবার জিজ্ঞাসা করেছিল,
বাবা, আস্তাবল কি? বাবা উত্তর দিয়েছিলেন, ওটা আমাদের খামারের গোয়াল ঘরের মতোই একটা জায়গা। রব ভাবল, যিশু যদি এক গোয়াল ঘরে জন্মাতে পারেন এবং সেখানে যদি মেষপালকরা উপহার নিয়ে আসতে পারে। চিন্তাটা তার মনে রূপলি তলোয়ারের মতো বিঁধল। সে কেন বাবাকে গোয়াল ঘরেই এক বিশেষ উপহার দেবে না? সে যদি 4টেরও আগে উঠে চুপি চুপি গোয়াল ঘরে গিয়ে সব গরুর দুধ দোয়ানোর কাজ শেষ করে রাখে। বাবা যখন ভোরে কাজ শুরু করতে যাবেন, দেখবেন সব কাজ সারা। তিনি ঠিক বুঝে যাবেন কে এই কাজটা করেছে। তারার দিকে তাকিয়ে সে একা একাই হাসল। সে ঠিক করল এটাই করবে, আর খেয়াল রাখতে হবে যেন ঘুম বেশি গভীর না হয়ে যায়। সেই রাতে অন্তত 20 বার তার ঘুম ভেঙেছিল। প্রতিবারই দেশলাই জ্বালিয়ে সে তার পুরনো ঘড়িটা দেখেছে। মাঝরাত, রাত 1:30, তারপর রাত 2টো। পৌনে 3টের সময় উঠে সে পোশাক পরে নিল। সিঁড়ির ক্যাঁচক্যাঁচে তক্তাগুলো বাঁচিয়ে সে অতি সন্তর্পণে নিচে নেমে এলো এবং বাইরে বেরিয়ে এলো। গরুগুলো ঘুমের ঘোরে অবাক হয়ে তার দিকে তাকালো। তাদের জন্য সময়টা বেশ আগে। এর আগে সে কখনো একা সব দুধ দোয়ানোর কাজ করেনি, কিন্তু আজ সবকিছু যেন খুব সহজ মনে হচ্ছিল। সে শুধু বাবার অবাক হওয়া মুখটার কথা ভাবছিল। বাবা ঘরে এসে তাকে ডাকবেন, বলবেন যে রব তৈরি হতে হতে তিনি কাজ শুরু করে দিচ্ছেন। বাবা গোয়াল ঘরে গিয়ে দুধের বড় খালি ড্রাম 2টো খুঁজতে যাবেন, কিন্তু সেগুলো খালি থাকবে না। গোয়াল ঘরে সেগুলো দুধে ভরা অবস্থায় থাকবে। কি ব্যাপার? বাবার মুখে এই বিস্ময়টুকু শোনার জন্য রব উন্মুখ হয়ে রইল। সে অবিরাম দুধ দুইয়ে চলল। বালতির ভেতর দুধের ধারার শব্দ আর মিষ্টি গন্ধে চারপাশ ভরে উঠল। কাজটা যেন আজ কোনো পরিশ্রমই নয়, বরং বাবাকে দেওয়া এক অমূল্য উপহার। কাজ শেষে সে ড্রাম 2টো ঢেকে রাখল এবং গোয়াল ঘরের দরজার খিলটা সাবধানে আটকে দিল। নিজের ঘরে ফিরে অন্ধকারে দ্রুত পোশাক ছেড়ে সে বিছানায় ঢুকে পড়ল, কারণ ঠিক তখনই বাবার উঠে পড়ার শব্দ পাওয়া গেল। বাবা ঘরে ঢুকলেন। নিজের দ্রুত শ্বাস প্রশ্বাস আড়াল করার জন্য রব গায়ের কম্বলটা টেনে নিল। রব, বাবা ডাকলেন। আজ বড়দিন হলেও আমাদের উঠতে হবে খোকা। আসছি বাবা, রব ঘুমের ভান করে উত্তর দিল। বাবা বেরিয়ে যেতেই রব মনে মনে হাসল। আর মাত্র কয়েক মিনিট, তারপরেই বাবা সব জানতে পারবেন। রবের বুকের ধরফরানি যেন থামছিলই না। সময় যেন আর কাটে না। 10 মিনিট, 15 মিনিট, অবশেষে বাবার পায়ের শব্দ আবার পাওয়া গেল। দরজা খুলে গেল, কিন্তু রব স্থির হয়ে পড়ে রইল। রব? হ্যাঁ বাবা। বাবা হাসছিলেন, কেমন এক অদ্ভুত কান্না মেশানো হাসি। ভেবেছিলে
আমাকে বোকা বানাবে, তাই না? বাবা বিছানার পাশে দাঁড়িয়ে রবের গায়ের কম্বলটা সরিয়ে দিলেন। এটা তোমার বড়দিনের উপহার বাবা। রব অন্ধকারে বাবাকে জড়িয়ে ধরল। সে অনুভব করল বাবার শক্ত হাত দুটো তাকে আগলে ধরছে। অন্ধকারে কেউ কারো মুখ দেখতে পাচ্ছিল না। খোকা, তোমায় অনেক ধন্যবাদ। আমার জীবনে কেউ কখনো এত সুন্দর কিছু করেনি। বাবা, আমি শুধু তোমাকে বলতে চাই, আমি খুব খুব ভালো হতে চাই। কথাগুলো নিজের থেকেই বেরিয়ে এলো। তার বুক তখন ভালোবাসায় ফেটে যাচ্ছিল। সে এবার উঠে পোশাক পরে নিল এবং তারা সবাই মিলে ক্রিসমাস ট্রির সামনে গেল। ওহ, কি অসাধারণ ছিল সেই বড়দিন। বাবা যখন মাকে এবং ছোট ভাই বোনদের বলছিলেন রব কিভাবে একা সব কাজ শেষ করেছে, রবের বুক গর্বে আর লজ্জায় ভরে উঠছিল। বাবা বলেছিলেন, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার এটি। যতদিন বেঁচে থাকব, প্রতি বড়দিনের সকালে আমি এই কথা মনে রাখব। তারা দুজনেই সেটা মনে রেখেছিলেন। আজ বাবা নেই, তাই রব একাই সেই স্মৃতি রোমন্থন করে। সেই পবিত্র বড়দিনের ভোর, যখন গোয়াল ঘরে গরুগুলোর মাঝে দাঁড়িয়ে সে তার জীবনের প্রথম অকৃত্রিম ভালোবাসার উপহারটি দিয়েছিল। এবারের বড়দিনে রব তার স্ত্রীকে একটি চিঠি লিখে জানাতে চাইলেন তিনি তাকে কতটা ভালোবাসেন। অনেক দিন হলো তাকে সরাসরি ভালোবাসার কথা বলা হয়নি। যদিও যৌবনের চেয়েও এখন তিনি তাকে বেশি ভালোবাসেন। হঠাৎ তার মনে হলো তার ভেতরের এই ভালোবাসার ক্ষমতা আজও বেঁচে আছে, কারণ বহু বছর আগে তার বাবার ভালোবাসা সেটাকে জাগিয়ে দিয়েছিল। এটাই সত্যি, কেবল ভালোবাসাই পারে অন্য এক হৃদয়কে ভালোবাসতে শেখাতে। এই ধন্য বড়দিনের সকালে তিনি তার স্ত্রীকে সেই শ্রেষ্ঠ উপহারটি আবার দেবেন। তিনি একটা কাগজে চিঠিটি লিখে রাখবেন, যা তার স্ত্রী চিরকাল যত্ন করে রাখতে পারবে। তিনি তার ডেস্কে গিয়ে লিখতে শুরু করলেন, মাই ডিয়ারেস্ট লাভ, ওহ such a happy Christmas. শুনছিলেন বড়দিন এবং নিউ ইয়ার উপলক্ষে আমাদের বিশেষ নিবেদন, আজকের গল্প পার্ল এস বাকের লেখা আ ক্রিসমাস ডে ইন দ্য মর্নিং গল্প অবলম্বনে বড়দিনের সকাল। পার্ল এস বাক ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় লেখিকা। তিনি প্রথম আমেরিকান নারী হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। পার্ল এস বাকের জন্ম হয় 1892 সালে আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ায়। তার জীবনের একটি বড় সময়, প্রায় 40 বছর তিনি চীনে কাটিয়েছেন, যার প্রভাব তার লেখায় গভীরভাবে পড়েছে। তার কালোজয়ী উপন্যাস দ্য গুড আর্ট 1931 সালে প্রকাশিত হয় এবং তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। এই বইটির জন্য তিনি 1932 সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। 1938 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। এছাড়া
তার অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে বিখ্যাত হল সানস এবং দ্য গুড আর্থের সিকুয়েল আ হাউস ডিভাইডেড এবং দ্য মাদার, দ্য এক্সাইল অ্যান্ড ফাইটিং এঞ্জেল। পার্ল এস বাক কেবল একজন লেখকই ছিলেন না, তিনি একজন বড় মাপের হিউম্যানিটেরিয়ান, সোশ্যালিস্ট এবং সমাজকর্মী, যিনি এশীয় এবং মিশ্র জাতির শিশুদের জন্য বিশ্বের প্রথম আন্তর্জাতিক দত্তক সংস্থা ওয়েলকাম হাউস প্রতিষ্ঠা করেন এবং নারী অধিকার এবং বর্ণবাদ বিরোধী আন্দোলনেও অত্যন্ত সক্রিয় ভূমিকা নেন। তার লেখা গল্প আ ক্রিসমাস ডে ইন দ্য মর্নিং একটি অত্যন্ত জনপ্রিয় গল্প, যা 1955 সালে প্রথম প্রকাশিত হয়। এটি একটি ক্লাসিক ক্রিসমাস স্টোরি, যা কেবল শিশুদের মধ্যে নয়, সমানভাবে বড়দের মধ্যেও জনপ্রিয়। অনেক দেশে বড়দিন উপলক্ষে এই গল্পটি পাঠ করা একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। আপনার যদি আমাদের আজকের নিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটি লাইক করুন, কমেন্টে জানান এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। এছাড়া আমাদের চ্যানেল 32.5 ভাজা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন আর কি গল্প আসছে তার নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। মেরি ক্রিসমাস অ্যান্ড আ হ্যাপি নিউ ইয়ার। ভালো থাকবেন।